স্বাগতম বিশ্বজিৎ 9080 চ্যানেলে, যেখানে প্রতিটি গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে। রামপুর পাড়ার একটা বাড়িতে ভোরবেলাতেই পুজোর আওয়াজ সর্বত্র ছড়িয়ে পড়ত। রাজরানী দেবীর ৩৬টি বৌমা ছিল, আর বৌমাদের দিন ভোর ৪টের সময় পুজো করেই শুরু হতো। মা, আপনি উঠে গেছেন? সত্যি আমি খুবই ভাগ্যবতী। আমি তো স্বপ্নেও ভাবিনি যে আমার বাড়িতে ভোর ৪টের সময় আরতি হবে। এরপরে সব বৌমারা বাড়ির কাজ করতে শুরু করে দেয়। আরে বৌমারা, তোমরা তো সকাল সকাল কোথা থেকে সবজি কিনে আনছো? এখন তো কোনো দোকানও খোলেনি। মা, বাজার থেকে বাসি সবজি কে কিনে আনবে? এটা তো আমরা মোহনদার কাছ থেকে নিয়েছি। মোহনদা ভোরবেলা উঠে নিজের ক্ষেত থেকে তাজা সবজি নিয়ে আসে, তারপরে সেটাকে বাজারে বিক্রি করে। তাই আমরা ওনার থেকেই কিনেছি। দেখো তো মা, সবজিগুলো কত টাটকার ফ্রেশ। দেখো মা, কত তাজা সবজি, লাউ, বেগুন, বাঁধাকপি, টমেটো, কত কি এনেছি। বলো মা, ভালো করেছি না? ওরা এইসব নিয়ে কথাবার্তা বলছিল, তখনই সেখানে পূজা চলে আসে। মা, তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নাও। তোমার জন্য জল গরম করে রাখা আছে, আর জামা কাপড়ও প্রেস করে রাখা আছে। এরপর লতা দেবী স্নান করতে চলে গেলেন। স্নান করে এসে উনি দেখলেন যে খাবার টেবিলে ওনার জন্য ৩৬ রকমের ব্যঞ্জন অপেক্ষা করছে। তবে একটু টিভিটাও চালিয়ে দাও, খেতে খেতে বিনোদন হয়ে যাবে। দাও তো। কিন্তু তখনই লোডশেডিং হয়ে যায়। এ কি, লোডশেডিং হয়ে গেল? দাঁড়াও, আমি ল্যাম্প চালাচ্ছি। পূজা তখন ল্যাম্পের আলোটা একটু বাড়িয়ে দেয়, আর তাতেই এক বউ গান করতে থাকে আর এক বউ নাচতে থাকে। মা, বিনোদনটা ঠিক হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতো বৌমারা থাকতে বিনোদন তো হবেই। ওনার এমনটা বলতেই সব অস্পষ্ট হতে লাগলো, আর ওনার স্বপ্নটা ভেঙে গেল। আরে কি বৌমারা, তোমরা সব কোথায় গেলে? ও, এটা আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্নটা তো খুব ভালো ছিল। লতা দেবীর একটাই ছেলে ছিল, অজিত। আর লতা দেবী নিজের ছেলের জন্য ৩৬ গুণসম্পন্ন বৌমা আনতে চেয়েছিলেন। ঠাকুর মশাই, আমার এমন বৌমা চাই যে ভালো রাঁধতে জানে, তার সাথে পুজো পাঠ করতে জানে, নাচতে জানে, গাইতে জানে, এবং হ্যাঁ, বড়দের যাতে সম্মানও করতে জানে। সব মিলিয়ে আপনি বুঝে নিন, আমার ৩৬টা গুণ সম্পন্ন বৌমা চাই। ও আচ্ছা, তবে এই নিন, এই দেখুন ৩৬ গুণ সম্পন্ন মেয়ে নিহারিকা। একদম দৈবিক টাইপের ভাগ্য সম্পন্ন মেয়ে, নিয়ে নিন, আপনার ছেলের সাথে একদম পারফেক্ট ম্যাচ হবে। এবার কথা এগুলো, আর সবার সম্মতিতে বিয়েটা পাকা হয়ে গেল। আর নিহারিকা বিয়ে করে শ্বশুরবাড়ি চলে আসে। এরপর যখন শাশুড়ি বরণডালা হাতে নিয়ে ওকে বরণ করার জন্য দাঁড়ালো, তখনই নিহারিকা বলল, উফ, কি গরম লাগছে, তাড়াতাড়ি কেউ এসিটা চালিয়ে দাও না, না হলে তো অজ্ঞান হয়ে যাব আমি। এই বলে নিহারিকা মাথার ঘোমটা সরিয়ে দেয়। হে ভগবান, মেরে দিল রে। সরি বাবা, ভুল করে লেগে গেছে। আচ্ছা বৌমা, কোনো ব্যাপার না, যাও তুমি গিয়ে আরাম করো। কাল তো তোমার প্রথম রান্না, যাও গিয়ে আরাম করো। ওই দিন তো নিহারিকা ওখান থেকে চলে যায়, কিন্তু পরের দিন ছোট হাতাওয়ালা ওয়েস্টার্ন ড্রেস পরে যখন বাইরে আসে, গুড মর্নিং মা, কফি আছে? না না বৌমা, আমি কফি খাই না, আমার জন্য চাই বানিয়ে দাও। আমি তো আপনাকে বানাতে বলছি। আমি কেন বানাবো? ওটা তো তুমিই বানাবে, তুমিই তো এই বাড়ির বৌমা। কিন্তু আমি তো কিছু বানাতেই পারি না মা। কি, চাও বানাতে পারো না? হে ভগবান, এটা তো আমাকে ঠকানো হলো। ৩৬ রকমের গুণ চেয়েছিলাম, এর মধ্যে একটাও তো গুণ নেই। তার মানে তুমি রান্না করতেও পারো না। এরপর লতা নিজের বউকে চা বানানো শেখায়। এখন চিনি আর চা পাতা ঢালো। এই শুনে নিহারিকা গোটা বোতলটাই উল্টে ঢেলে দিল। হে ভগবান, এই অপদার্থ মেয়েটা আমার ভাগ্যে পড়ার ছিল। এই তুমি এইসব ছাড়ো তো, তুমি বাইরে গিয়ে পরিষ্কার করো, রান্না আমি করে নিচ্ছি। তুমি যা বলবে মা। এখন লতা দেবী নিজেই রান্না বান্না করেন। এইভাবে ৩ মাস কেটে গেলে একদিন, ইস, আজকে তো অনেকটা দেরি হয়ে গেল, যাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নি। তখনই নিহারিকা নিজের শাশুড়ির হাত ধরে ওনাকে ডাইনিং টেবিল পর্যন্ত নিয়ে যায়। এসব কে বানিয়েছে বৌমা? এইসব তোমার বৌমা নিজের হাতে বানিয়েছে। কি মা, এবার মানলে তো যে তোমার বউ ৩৬ গুণ সম্পন্না? এই শুনে লতা দেবীর চোখে জল এসে যায়, আর উনি বলেন, বৌমা বেঁচে থাকো,
তোমাকে অনেক ধন্যবাদ মা, তুমি আমাকে সব কাজ খুব ভালো করে শিখিয়েছো আর আমাকে 36 গুণ সম্পন্ন বৌমা বানিয়েছো। নিহারিকার শ্বশুরবাড়ির লোকেরা ওর হাতের রান্না খেয়ে খুবই খুশি হয়। এখন নিহারিকা 36 গুণ সম্পন্ন বৌমা হয়ে যায় আর সবার খুব খেয়াল রাখে। রমলার 5টা ছেলেই এখন বিবাহযোগ্য হয়ে গেছে, তাই রমলার তাদের বিয়ের জন্য খুব চিন্তা হতো। একদিন তাদের পুরোহিত মশাই অর্চনা নামের একটি মেয়ের সম্বন্ধ আনে তার বড় ছেলে অশোকের জন্য। তাই রমলা একদম দেরি না করে ধুমধাম করে ছেলের বিয়ে দিয়ে দেয় আর গৃহপ্রবেশের সময় বৌমাকে বলে, আসো বৌমা, আমার বড় বৌমা, শ্বশুর বাড়িতে তোমাকে স্বাগত। ভগবান করুক তোমার শুভ আগমনে আমার বাকি 4টে ছেলের বিয়েও যেন তাড়াতাড়ি হয়ে যায়। পরের দিন রমলা তার বৌমার ঘরে একটি শাড়ি নিয়ে গিয়ে তাকে বলে, এই নাও বৌমা, আজ তো অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে তুমি এই শাড়িটাই পরো। মা, আপনার খারাপ না লাগলে আমি আমার মায়ের দেওয়া শাড়িটা কি পরতে পারি? আগে আমাকে দেখাও ওটা কেমন শাড়ি, যদি পছন্দ না হয় আমি কিন্তু পরতে দেব না, বলেই দিলাম। এরপর অর্চনা বেনারসি শাড়িটা এনে শাশুড়িকে দেখায়, যা দেখে রমলা অবাক হয়ে যায়। আরে বা বৌমা, এটা তো দারুণ সুন্দর শাড়ি, দাম কত এটার? আমার মা এই শাড়িটা পুরো 40,000 টাকা দিয়ে কিনেছে, একদম পিওর বেনারসি শাড়ি। মা বলেছিল অনুষ্ঠানে এই শাড়িটাই পরার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এই শাড়িটাই পরে আসো, তাড়াতাড়ি তৈরি হও, পাড়ার মহিলারা নিচে চলে এসেছে। কিছুক্ষণ পর অর্চনা তৈরি হয়ে নিচে নেমে আসে। অর্চনার শাড়ি দেখে সবাই অবাক হয়ে যায় আর তাদের মধ্যে মমতা বলে, বা রমলা দিদি, তুমি তো অনুষ্ঠানে দারুণ সুন্দর শাড়ি গিফট করেছো বৌমাকে। ও বাবা, তোমার মনটা এত বড়, আমরা তো জানতামই না। আসলে কাকিমা, আরে হ্যাঁ হ্যাঁ, এই শাড়িটা আমি দিয়েছি বৌমাকে। আসলে বড় বৌমা বলে কথা, দামি শাড়ি তো দিতেই হতো। রমলা সবার সামনে মিথ্যে কথা বলে, সেই সঙ্গে অর্চনাকেও চুপ থাকতে বলে। বেচারি চুপচাপ নিজের মায়ের দেওয়া শাড়ির পুরো ক্রেডিট তার শাশুড়ি মাকে দেয়। শাড়ির সঙ্গে সঙ্গে অর্চনার সুন্দরতার প্রশংসাও সবাই করে। এর কিছু সময় পর দ্বিতীয় ছেলেরও বিয়ে হয় আর তারপর রমলা তার বড় বৌমা অর্চনার ঘরে গিয়ে তাকে বলে, বৌমা, একটা দরকার ছিল। আগামীকাল মেজ বৌমার অনুষ্ঠান আছে, তো তোমার ওই বেনারসি শাড়িটা আমার কাছে দিও, আমি ওকে পরতে দেব। নইলে ও হালকা শাড়ি পরলে পাড়ার লোকেরা বলবে বড় বৌমাকে তো ভালো শাড়ি দিয়েছিলে। ঠিক আছে মা, আমি এক্ষুনি আনছি। অর্চনা মন খারাপ করে শাড়িটা শাশুড়ির হাতে দেয় আর শাশুড়ি সেটাকে নিয়ে কৃতি বৌমার ঘরে চলে যায়। এই নাও বৌমা, এটা আমাদের বংশ পরম্পরার শাড়ি, বড় বৌমাও এটাই পরেছিল, তুমিও কাল এটাই পরো। ঠিক আছে মা, এই শাড়িটা সত্যিই খুব সুন্দর। কিন্তু মা, হঠাৎ করে আমাদের বংশের শাড়ি কোথা থেকে চলে এলো? আমাদের ঠাকুমা তো আমাদের এই ব্যাপারে কিছু বলেনি। তুই কি ওনার বৌমা ছিলি নাকি যে তোকে বলবে বৌমা তুমি কিন্তু এটাই পরো? পরের দিন কৃতি সেই শাড়িটা পরে তৈরি হয়ে আসে। সব মহিলারা অনুষ্ঠানে আসে আর মমতা বলে, আরে রমলা দিদি, এটা তো তোমার বড় বৌমার শাড়ি না, যেটা সেদিন পরেছিল? না না কাকিমা। আরে বৌমা, তুমি চুপ করো, তুমি তো কিছু জানো না। মমতা দি, আমি আমার 5টা বৌমার জন্য একই রকমের শাড়ি নিয়েছি, একটা শাড়ি 40,000 টাকা। আসলে আমি কোনো বৌমার সাথেই কোনো পার্থক্য করতে পারবো না, তাই। আরে শাশুড়ি মা মিথ্যে কথা বলছে, উনি তো একটু আগে বললেন এটা আমাদের বংশের শাড়ি। মনের মধ্যে এইসব প্রশ্ন নিয়ে কৃতি অর্চনার কাছে এইসব ব্যাপারে জানতে চাইলে অর্চনা সব সত্যি কথা বলে দেয়। দিদি, এটা তো একদম ঠিক নয়, শাশুড়ি মা আর কত মিথ্যে কথা বলবে, তাও আবার তোমার মায়ের দেওয়া শাড়ি নিয়ে। চলো এখনই এ ব্যাপারে ওনার সঙ্গে কথা বলবো। না কৃতি, এটা করো না, শাশুড়ি মা আর শ্বশুরবাড়ির সম্মান বজায় রাখা আমাদের দায়িত্ব। কিছুদিন পর অর্চনার বাকি 3টে ছেলের জন্য 3 বোনের সম্বন্ধ আসে, কিন্তু রমলা এই সম্বন্ধে না বলতেই যাবে, ঠিক তখনই তার ছোট ছেলে বলে, মা, ওই 3টে মেয়েকে আমাদের 3 ভাইয়েরই পছন্দ, তাহলে তুমি কেন বারণ করছো? কেননা শাশুড়ি মায়ের কাছে তো 3টে বেনারসি শাড়ি নেই, তাই। চুপ কর কৃতি। বাচ্চাদের সম্মতির কারণে রমলাকেও রাজি হতে হয় আর সে তার 3টে ছেলের বিয়ে 3 বোন কুসুম, সীমা আর পূজার সঙ্গে করায়। এরপর বৌমাদের গৃহপ্রবেশের সময় রমলার প্রতিবেশী মমতা বলে, আরে বা রমলা দি,
এখন তো তোমার 3টে বৌমাই একই সঙ্গে এসেছে। আমি তো এটা দেখার জন্যই অপেক্ষা করছি যে 3টে বৌমা একই রকম বেনারসি শাড়িতে কেমন লাগবে। মা, কাকিমা কোন শাড়ির কথা বলছে? আমি বলছি তোমাদের, শোনো। আমাদের শাশুড়ি মা তার 5টা বৌমার জন্য 40,000 টাকা দামের 5টা বেনারসি শাড়ি কিনেছে। কাল তোমাদেরকে দেবে ওগুলো পুরো। আরে আমি তো বলবো তুমি কালকে তোমার 5টা বৌমা কি একই সঙ্গে ওই বেনারসি শাড়ি পরিয়ে দাও। কি সুন্দর লাগবে দেখতে তাহলে সবাইকে। বা কাকিমা, কি ভালো আইডিয়াটা। কৃতি, তুমি সবকিছু জেনেও এমন কেন বলছো? কেননা একদিন সত্যিটা তো সামনে আসবেই দিদি। এই মমতা তো আমার পিছনই ছাড়ছে না। আসলে ভুলটা আমারই। বৌমা শাড়িকে নিজের দেওয়া শাড়ি বললে ভুগতে তো হবেই। পরের দিন সব বৌমারা যখন রমলার কাছ থেকে শাড়ি নেওয়ার জন্য অপেক্ষা করছিল, তখন অর্চনা বৌমা একটা মিথ্যে কথা বলার জন্য না জানি কত মিথ্যে বলতে হলো আমায়। তোমার মায়ের দেওয়া শাড়িকে নিজের দেওয়া শাড়ি বলে আমি বড়ই ভুল করেছি। আসলে তোমাদের সবাইকে এত দামি শাড়ি দেওয়ার মতো টাকাই আমার কাছে নেই। সমস্যা হবে না মা। কেমন করে? কেননা কুসুম দিদি আমাদের কালকে সব সত্যিটা বলেছিল, আর আমাদের বরেরা আমাদেরকে একদম অর্চনা দিদির মতনই শাড়ি এনে দিয়েছে। হ্যাঁ মা, আর এই জন্যে তোমাকে কারোর সামনে লজ্জিত হতে হবে না। হ্যাঁ, এখন আপনার 5টা বৌমাই একই সঙ্গে বেনারসি শাড়ি পরে অনুষ্ঠানে যাবে। নিজের বৌমাদের এত বুদ্ধি দেখে রমলা খুশি হয়, আর সে নিজের ভুল বুঝতে পারার পর আর কখনো মিথ্যে না বলার প্রতিজ্ঞা করে। এরপর রমলার 5 বৌমাই একই রকম শাড়ি পরে অনুষ্ঠানে আসে, যার কারণে রমলার সম্মান বজায় থাকে আর অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।